হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি নতুন ক্লাসে। তোমাদের গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের করাবো তোমাদের যে শিফট চলছিল 99 শিফটে। আমি বলে দিয়েছি তোমরা আমার এক্সপেক্টেড সিরিজের যে এই যে প্লেলিস্টটা, যে প্লেলিস্টের মধ্যে এই ক্লাসটা থাকে এবং আরো অনেক টপ 30, টপ 50, টপ 25 এমসিকিউ রয়েছে, সেগুলো যদি তোমরা কমপ্লিট করে দাও তাহলে প্রত্যেকটা প্রশ্নে তোমরা প্রত্যেকটা পরীক্ষায় টেকনিশিয়ান, এনটিপিসি, এলপি পরীক্ষা হয়ে গেছে, ওরাও বাজিমাত করে এসছে। যেই পরীক্ষার্থীরা তারাও বাজিমাত করছে, তোমরাও কিন্তু করতে পারবে। আরপিএফ কনস্টেবল তারাও করে, এসআইটা করে এসছে, কনস্টেবলরা করবে এবার। তো প্রত্যেকটা পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। আজকে করবো পার্ট 48, অর্থাৎ 20 সেপ্টেম্বর সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। চলে যাচ্ছি আমাদের যে মূল টপিকে। তো শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে এবং এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে শেয়ার করবে, ক্লাসগুলোকে শেয়ার করবে। আর একটা কথা তোমাদের বলতে চাই যে সোমনাথ স্যার তোমাদের কিন্তু শুধুমাত্র যে প্রশ্ন উত্তর করায় তাই নয়, প্রত্যেকটা জায়গা, কোন জায়গা থেকে প্রশ্নটা এসেছে, কোন জায়গাটা তোমাদের পড়া উচিত, কোন জায়গাটা বাদ দেওয়া উচিত, তার একটা ডিটেলড অ্যানালিসিস কিন্তু করা, যার ফলে কি হয় তোমরা একটা কনফিডেন্স পাও, তোমরা একটা নির্দিষ্ট ভাবে কিন্তু পড়াশোনার একটা যে স্রোত, সেই স্রোতে বয়ে যেতে পারো। চলো, তো এবার শুরু করার আগে একটা কথা বলবো, আমাদের কিন্তু একটা ব্যাচ চলছে, গ্রুপ ডি ব্যাচ। ওই ব্যাচটা অলমোস্ট ফুল, প্রায় 100-এর কাছাকাছি স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। আর একটা ব্যাচ শুরু হবে, যারা একদম ফুললি নিউ ব্যাচ চাইছো, মানে গ্রুপ ডির ভ্যাকেন্সি জাস্ট ওয়েটিং এ রয়েছে, কিছুদিন পরই পাবলিশ হবে। কারণ তোমরা জানো যে মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড যে ক্যাটাগরি, যেটা জাস্ট গ্রুপ ডির আগে বেরোনোর কথা ছিল, সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। মিনিস্ট্রিয়াল এন্ড আইসোলেটেড ক্যাটাগরির যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এইবার লাস্ট যেটা তোমাদের বেরোবে সেটা হচ্ছে গ্রুপ ডির ভ্যাকেন্সি। লাস্ট যেটা তোমাদের বেরোনোর কথা সেটা হচ্ছে গ্রুপ ডির ভ্যাকেন্সি, কিছুদিন পর বেরোবে। তাই গ্রুপ ডি নিউ ব্যাচ অ্যাডমিশন খুঁজছো, গ্রুপ ডির নিউ ব্যাচ শুরু হতে চলেছে ডিসেম্বরের 25 থেকে, অর্থাৎ 25 ডিসেম্বর বা 25 ডিসেম্বর থেকে যে ব্যাচ শুরু হচ্ছে। এরও ফিজ কিন্তু বাড়তে পারে, বাট এখনো পর্যন্ত ব্যাচ লঞ্চ হওয়ার আগে পর্যন্ত যদি তোমরা ভর্তি হতে চাও, 999 টাকা ওয়ান টাইম রয়েছে, তোমরা এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। কারণ আমার এখানে কিন্তু ওয়ান টাইম সাবস্ক্রিপশন, তুমি যদি 999 টাকা দিয়ে এখন ভর্তি হও, আবার তোমায় কিন্তু গ্রুপ ডি ব্যাচও অ্যাড করে দেওয়া হবে, ওয়ান টাইম সাবস্ক্রিপশন। ঠিক আছে, নিতে পারো এবং এত কিছু ফেসিলিটিস পাবে, আমি বারবার বারবার বলছি না। শুরু করা যাক আজকের ক্লাস। চলো, প্রথম প্রশ্ন কি দিয়েছে 20 সেপ্টেম্বর সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রথম দিয়েছে, দেখো প্রশ্নটা। তোমাদের আমি একটা কথা বলি যে রিপ্রোডাকশন, এই রিপ্রোডাকশন যে চ্যাপ্টারটা, এই রিপ্রোডাকশন চ্যাপ্টারটা কোথায় রয়েছে স্যার? না, লাইফ প্রসেস চ্যাপ্টারে রয়েছে। মানে লাইফ প্রসেস এবং রিপ্রোডাকশন যে চ্যাপ্টার, সেটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 10-এ রয়েছে। এনসিইআরটি ক্লাস 10-এ কিন্তু এইটা রয়েছে। ঠিক আছে, তো দেখো প্রথমে বলেছে মেকানিক্যাল বেরিয়ার। মেকানিক্যাল বেরিয়ার মানে কি? যান্ত্রিক ভাবে তোমার স্পার্মটাকে বাধা দিচ্ছে মেয়েদের ভেজাইনাতে যেতে। তো সেই মেকানিক্যাল যে ব্যারিয়ার, এখানে কে কাজ করছে? কপারটি, ভাস্কেটেমি, কন্ডম নাকি পিল? দেখো, এটা যখন আমি তোমাদের এনসিইআরটি আগেও বহুবার ক্লাস করি, সেখানে এনসিইআরটি তে ডাইরেক্ট লেখা রয়েছে। যদি তোমাদের আমি কাটিং দেখাই তাহলে দেখতে পাবে এটা হচ্ছে ক্লাস 10-এর এনসিইআরটি বই। চ্যাপ্টারের নাম হচ্ছে কি? রিপ্রোডাকশন। দেখো এখানে লেখা রয়েছে একসনিক গর্ভনিরোধক যান্ত্রিক প্রতিবন্ধক বা মেকানিক্যাল ব্যারিয়ার, যেটা কি করে না, শুক্রাণুকে ডিম্বাণুর কাছে পৌঁছাতে বাধা দান করে। পেনিস বা সিস্নে ব্যবহৃত আচ্ছাদন, কন্ডম, যোনিপথে এই ধরনের আচ্ছাদক যান্ত্রিক গর্ভনিরোধক হিসেবে কাজ করে। তাহলে সিস্নে যেটা পড়া হয় কন্ডম, সেটা হচ্ছে কিন্তু কি করে না, যান্ত্রিক গর্ভনিরোধক হিসেবে কাজ করে, অর্থাৎ মেকানিক্যাল ব্যারিয়ার। তার মানে মেকানিক্যাল ব্যারিয়ারের সাথে কার মিল হবে? কন্ডমের। এটা 1C প্রত্যেকটা 1C রয়েছে, এটা দেখে আমি অপশন গুলোকে আলাদা করতে পারলাম না। এটা অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, এটা অপশন ডি। অপশন গুলোকে এখান থেকে আলাদা করতে পারলাম না। এবার দিচ্ছে কেমিক্যাল মেথড। আচ্ছা, কেমিক্যাল মেথড কে হবে? না, কেমিক্যাল মেথড সেটাই হবে যেটা আমাদের বডিতে একটা কেমিক্যাল রিয়াকশন তৈরি করবে। আমাদের বডিতে কেমিক্যাল রিয়াকশন কিভাবে তৈরি হবে? না, আমাদের বডিতে কেমিক্যাল রিয়াকশন তৈরি করতে গেলে নিশ্চয়ই হরমোনের উপর কাজ করতে হবে। হরমোনের উপর কাজ করে তবেই সেটা কেমিক্যাল রিয়াকশন হবে। তো হরমোনের উপর যদি কাজ করতে হয়, তাহলে কেমিক্যাল যে মেথডটা, সেটা হরমোনের উপর কাজ করবে। তাহলে কেমিক্যাল মেথডটা কে হবে? দেখো এখানে হরমোনের উপর কে কাজ করছে? দেখো এখানে হচ্ছে পিল, অর্থাৎ ওরাল পিল। ওরাল পিল ওই যেগুলো আনওয়ান্টেড 71 বা সহেলি বা এই ধরনের যে পিল গুলো রয়েছে, যেগুলো হরমোনাল, যে হরমোনটা, যে হরমোনটা কি করে না, হরমোনের ঘনত্বটা কমে যাওয়ার ফলে সেটা নিষেক সম্পন্ন, তার ঘনত্ব বাড়িয়ে দেয়, যার ফলে কি হয়? গর্ভপাত ঘটে এবং পুরো যে মিনস্ট্রুয়াল সাইকেল, সেই মিনস্ট্রুয়াল সাইকেল আবার শুরু হয়ে যায়, অর্থাৎ নিষেকে বাধা দেয় বা জাইগোট গঠনে বাধা দেয়। তো এই পিলটা কি হবে না, কেমিক্যাল মেথড হবে। তাহলে আমরা
1 এর সঙ্গে সি এর মিল পেলাম, 2 এর সঙ্গে ডি এর মিল পেলাম। এইবার অপশনগুলোকে এলিমিনেট, দেখো প্রত্যেকটা অপশন এলিমিনেট হয়ে গেছে। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। বাকিগুলো দেখে নাও। ডিভাইস, ডিভাইস মানে কি? ডিভাইস মানে তুমি একটা জিনিসকে ঢুকিয়ে রাখবে। তো এর মধ্যে ডিভাইসকে, এর মধ্যে ডিভাইস হচ্ছে কপারটি। এই কপারটিকে কোথায় ঢুকিয়ে রাখা হয় না, কপারটিকে মহিলাদের যে সার্ভিক্স, এই ভ্যাজাইনা থেকে সার্ভিক্স পর্যন্ত ঢুকিয়ে দেওয়া, যাতে কি হয় না ওখানে শুক্রাণুগুলো গেলে একটা রিয়াকশনের মাধ্যমে মারা যায়। তবে এটাও কিন্তু ইরিটেটিং একটা ব্যাপার, এটাও কিন্তু ইরিটেট হয়, এখানেও অনেক প্রবলেম হয়। তো প্রত্যেকটা ইরিটেটিং এক্সেপ্ট কে কন্ডম। কন্ডম কিন্তু ইরিটেটিং নয়, কন্ডম একদম ইজিলি ইউজ করা যায়। কিন্তু ভাস্কেটেমি, কপার টি, পিল প্রত্যেকটাই কিন্তু ইরিটেটিং। পিল খাওয়ার পরে অনেক সময় বমি হয়, নসিয়া, ভমিটিং হতে পারে। এই ধরনের সাইড এফেক্ট গুলো বা পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। তাহলে এটাও তোমাদের প্রশ্ন আছে যে নিচের কোন ধরনের যে গর্ভনিরোধক জিনিসে আমরা সাইড রিয়াকশন বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাই না, তখন তোমরা উত্তর দেবে কন্ডমে প্রায় 99 মানে 99.99% আমরা বলতে পারি যে এখানে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এইটা। অর্থাৎ সার্জিক্যাল মেথড কি, ভাস্কেটমি। ভাস্কেটমি বলতে পুরোপুরি যে নারীর যে বন্ধাত্মকরণ, সেটাকে আমরা বলছি ভাস্কেটমি। নারী এবং পুরুষদের হলে টিউবিকেটমি বা নারীদের হলে সেটাকে ভাস্কেটমি বলা হয়। তো এই যে বিষয়টা, এই যে সার্জিক্যাল মেথড, এটাও কিন্তু পার্মানেন্ট বন্ধাত্মকরণ হয়। ঠিক আছে, তো সার্জিক্যাল মেথড হচ্ছে ভাস্কেটমি। তাহলে অপশন নাম্বার এ উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো এখানেই লেখা রয়েছে কন্ট্রাসেপটিভ পিলস, এই যে কপার টি এর মতো গর্ভনিরোধক, যদিও শল্য চিকিৎসার দীর্ঘস্থায়ী নিরাপদ ব্যবস্থা, পুরোপুরি নিরাপদ ব্যবস্থা করা হয়। তো এগুলো আর কি প্রশ্ন এসেছে। চলো নেক্সট। বলছে একটি কুণ্ডলী ইলেকট্রোম্যাগনেটিক পরচিত ইএমএফ। পরচিত ইএমএফ মানে কি? ইনডিউস ইএমএফ। ইনডিউস ইএমএফ মানে ইনডিউস হচ্ছে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, এবং প্ররোচিত কারেন্ট। দেখো একটা কুণ্ডলীতে যদি ইএমএফ ইনডিউস হয়, তাহলে সেটা কয়েলের প্রতিরোধ বা রোধ বলতে পারি, রোধ আর এর উপর নির্ভরশীলতা। ভালো করে বুঝবে, এই যে ইএমএফ যেটা এখানে ইনডিউস হচ্ছে না, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স বা যেটাকে আমরা ভোল্টেজ বলতে পারি, সেটা কিন্তু আর এর উপর ডিপেন্ডেবল নয়। ইএমএফ কিন্তু আর এর উপর ডিপেন্ডেবল নয়, বাট কারেন্ট, কারেন্ট কিন্তু আর এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে কি হবে না, প্ররোচিত ইএমএফ আর এর উপর নির্ভর করে না। প্ররোচিত ইএমএফ একদম ঠিক রয়েছে, প্ররোচিত ইএমএফ আর এর উপর নির্ভর করে না। কিন্তু প্ররোচিত যে কারেন্ট বা ইনডিউস যে কারেন্ট, সেই ইনডিউসড কারেন্ট কিন্তু নির্ভর করে কার উপর? নির্ভর করে না আর এর উপর বা রেজিস্ট্যান্সের উপর। দিস ইজ ইওর রাইট অ্যান্সার। এই ধরনের প্রশ্নের উত্তর তুমি তখনই করতে পারবে যদি তোমার ম্যাগনেটিজমের যে থিওরি, সেই ম্যাগনেটিজমের থিওরি যদি ভালো করে জানা থাকে। আর থিওরি জানার জন্য এক্সক্লুসিভলি পেড ব্যাচ ফর ফান্ডামেন্টাল থিওরি ডিটেইলড ক্লাস, গ্রুপ ডি যদি তোমার লক্ষ্য হয়, যদি তুমি 1 নাম্বার বা 2 নাম্বার জন্য ছেড়ে যাও, সেই ডিপ্রেশন বুকের মধ্যে চেপে নিয়ে যদি এখন বসে থাকো, ডিপ্রেশন ছুঁড়ে ফেলে দাও, পড়াশোনা শুরু করো, আমি তোমার কাছে আছি। পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো অথবা ফ্রি ক্লাসেস দেখে মজা নিতে পারো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। চলো নেক্সট চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্ন। খুব ভালো একটা প্রশ্ন এবং ভেরি মাচ কনসেপচুয়াল। কার্বন পরমাণু বদ্ধ চেইন দিয়ে নিচের কোনটি গঠিত হয়? তাহলে আমার এটা হলো বদ্ধ চেইন। এখন আমি যদি তোমাকে বলি যে বিউটেন, এখন আমি যদি তোমাকে বলি বিউটেন, দেখো বিউটেন বললে আমরা কি বলবো? কার্বন 4টা হবে, 1 2 3 4। এবার তুমি তোমার এন, অ্যালকেন, তার মানে অ্যালকেন মানে কি হবে? এখানে হয়ে যাবে CH3, 3 একে 4, এখানে হয়ে যাবে CH2, এখানে হয়ে যাবে CH2, আর এখানে হয়ে যাবে CH3, অর্থাৎ CH3 CH2 CH2 CH3। এটা হচ্ছে আমার বিউটেনের সংখ্যা। তাহলে এটা কি বদ্ধ চেন? এটা দেখো মুক্ত শৃঙ্খল, আরো এখানে মুক্ত রয়েছে, এখানে আরো অনেক কিছু এসে জয়েন করতে পারে। আরো আমি একটা CH3 কে জয়েন করে দিতে পারি এখানে, তখন এটা CH2 হয়ে যাবে। আরো CH2 CH3 কে জয়েন করে দিলে এটা হয়ে যাবে বিউটেন থেকে পেন্টেন, যোগ করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে মুক্ত শৃঙ্খল। তাহলে বদ্ধ চেইন গঠন কখন হবে? মনে করো C6H6, তাহলে কি হয়? এরকম একটা বদ্ধ চেন তখন গঠন হয়। দেখো এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, একটা করে এই। বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি আমি ডবল বন্ড দিই, এখানে ডবল বন্ড দিই, এখানে ডবল বন্ড, দেখো 1 2 3, আচ্ছা ডবল বন্ড একটু 1 2 3, এখানে ডবল বন্ড দিলাম। হ্যাঁ ঠিকই রয়েছে। দেখো 1 2 1 2 3 4 5 6, 1 2 3 4, ঠিক আছে। তাহলে এখানে একটা ডবল বন্ড দিলাম, এখানে ডবল বন্ড হলো, এখানে একটা ডবল বন্ড হলো। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু বিষয়টা আমার প্রকাশ পাবে। ঠিক আছে। তো রিং গঠন মানে কি? রিং গঠন মানে টোটাল একটা রিং গঠন করবে, টোটাল চারপাশে একটা রিং থাকবে। বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা কি বলি? এইভাবে কিন্তু আমরা বলি যে রিং গঠন কিন্তু করছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তো দিস ইজ, এইটা হচ্ছে তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে এইভাবে কিন্তু বিষয়টা হবে। আচ্ছা এই জায়গাটা
এখানে দিয়েছি একটা বাদ এখানে। তাহলে দেখো কার্বন 1 2 3 4, কার্বন 1 গেল এইটা 1 2 3 আর 4, এখানে দেখো 1 2 3 আর 4, এখানে দেখো 1 2 3 আর 4, প্রত্যেকটা দেখো চারটা চারটা করে মিলে গেছে। তার মানে কি এখানে কি করতে হবে, রিং গঠন। ওটা রিং যদি গঠন করে তবেই এটা আমরা কি বলতে পারবো, বদ্ধ চেন বলতে পারি। যেমন আমি পরে এক্সাম্পল বলতে পারি, যেটা তোমাদের বহুবার পরীক্ষা আছে এবং যে সংকেত তোমাদের মনে রাখতে হবে, সেটা কি বলতো, এটা হচ্ছে তোমাদের C6H12। C6H12 মানে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন দেখো সিঙ্গেল বন্ড, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিং, একটা রিং। যেমন সাইক্লোপ্রোপেন C3H3, এটা বহুবার তোমাদের পরীক্ষা আছে এবং এনসিইআরটি তে তোমাদের রয়েছে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে রিং গঠন। আর রিং গঠন মানে দেখো বদ্ধ চেন, অর্থাৎ 1 2 3 4 5 6 6টা কার্বন এবং 12টা হচ্ছে হাইড্রোজেন, কারণ একটা কার্বনে দুটো করে। দেখো 2 2 4, 2 2 4, 2 2 4, প্রত্যেকটা চারটা করে মিলেছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি, রিং গঠন। রিং গঠন উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, অ্যামোনিয়া পানি অর্থাৎ কি, NH3, অ্যামোনিয়া প্লাস ওয়াটার অর্থাৎ জল। তাহলে অ্যামোনিয়া জল, দেখো ভালো করে বুঝবে, NH3 অর্থাৎ অ্যামোনিয়া প্লাস দেখো ওয়াটার মানে জল, প্লাস আমি কি বলছি NaCl সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাই অক্সাইডের সাথে CO2 রিয়াকশন বিক্রিয়া করলে কোন যৌগ তৈরি হবে? কোন যৌগ তৈরি হবে? দেখো অ্যামোনিয়া, ওয়াটার, NaCl, CO2 যখন রিয়াকশন করবে তখন মনে রাখবে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট গঠন হবে। এটা বহুবার তোমাদের বলেছি, সোডিয়াম বাইকার্বনেট। এই প্রসঙ্গে আরো যে কয়েকটা জিনিস তোমাদের পরীক্ষা আসে সেগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো বলে দিই, এনসিইআরটি ক্লাস 10-এ তোমাদের এটা রয়েছে। NaCl জল, CO2 এবং অ্যামোনিয়া। কি বলেছে, খাবার সোডা সাধারণত রান্নাঘরে সুস্বাদু মুচমুচে পকোড়া ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। অনেক সময় কি হয়, রান্না দ্রুত করতে এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসে, যে রান্না দ্রুত করতে নিচের কোনটা ব্যবহার করা হয়। রান্না দ্রুত করতেও কিন্তু আমরা খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করে থাকি। এবং এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এবং এটি প্রস্তুত করতে সোডিয়াম ক্লোরাইডকে একটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা, এবং সোডিয়াম ক্লোরাইডকে একটা কাঁচামাল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমার একটা কথা বলো, যে খাবার সোডা যদি প্রস্তুত করা হয় আমরা কাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকি? সোডিয়াম ক্লোরাইডকে। কতগুলো প্রশ্নের উত্তর তুমি এই সামান্য যে কাটিংটা আমি দিয়েছি এনসিইআরটি থেকে পাবে, তুমি বুঝতে পারবে না, যেগুলো আমি তোমাকে অ্যানালিসিস করে দেবো। কি করে না, দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে। কোনো নতুন টিচার এটা কিন্তু পারবে না, তাকে যদি এনসিইআরটি ধরিয়ে দেওয়া হয়। তাহলে কি হবে না, সোডিয়াম ক্লোরাইড কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড জল, CO2, NH3 কি উৎপন্ন করছে? অ্যামোনিয়াম ক্লোরাইড বা NH4Cl এবং NaHCO3 সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে তোমাকে যদি পুরো বিক্রিয়াটাও দিয়ে দেয়, কি বিক্রিয়া দেয়? আজকে তোমাকে প্রশ্ন দিয়েছে যে ভাই নিচের কোন যৌগ তৈরি হয়, কিন্তু যদি তোমাকে প্রশ্ন দিয়েছে কোন দুটো যৌগ তৈরি হয় এবং দিয়ে দেয় যে A and B এরকম করে যদি দিয়ে দেয়, তুমি কি তখন পারবে না? তোর হচ্ছে ইয়েস স্যার পারবো, কারণ সোমনাথ স্যার দেখিয়ে দিয়েছে। কি বলেছে না, এইগুলো যখন রিয়াকশন হবে তখন অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হবে। দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বনের পিএইচ পরীক্ষা করেছিলে তুমি, এর সম্পর্কে কি স্থাপন করলে না, পিএইচ হলে কি হবে না, এটা একটা ক্ষারকীয় লবণ, দুর্বল ক্ষয়কারী প্রভাববিহীন ক্ষারকীয় লবণ। তাহলে এটা কি লবণ? এটা হচ্ছে কিন্তু লবণ, এবং এটা হচ্ছে বেসিক লবণ বা বেসিক সল্ট এবং ক্ষারকীয় লবণ। এবং এটা উত্তপ্ত করলে কি হবে? তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বন বা সোডিয়াম যদি আমি বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট যদি উত্তপ্ত করি তাহলে কি হবে? তাহলে সোডিয়াম কার্বনেট জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কতগুলো প্রশ্নের উত্তর আমি পেলাম। এক নম্বর, যে সোডিয়াম বাইকার্বনেটটা কি না, সোডিয়াম বাইকার্বনেট যেটা ক্ষারকীয় লবণ, তাহলে পিএইচটা অবভিয়াসলি গ্রেটার দেন 7 হবে। সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে কি হবে? সোডিয়াম কার্বনেট জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এবং আমরা যদি সোডিয়াম কার্বন বা বাইকার্বনেট বানাই বা NaHCO3 বানাই, তো সেক্ষেত্রে NaCl কে আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পেরেছো। অনেকগুলো জিনিস কিন্তু আমরা বুঝলাম। আর রান্না দ্রুত করতে কাকে ব্যবহার করব? রান্না দ্রুত করতে NaHCO3 সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ধাতু সম্পর্কিত বিবৃতিগুলির মধ্যে কোনটা ঠিক? ধাতু সম্পর্কে যে বিবৃতিগুলো রয়েছে তার মধ্যে কোনটা সঠিক নয় বলেছে, কোনটা সঠিক নয়। খুব ভালো প্রশ্ন। তো দেখো সাধারণভাবে ধাতু অম্লীয় অক্সাইড গঠন করে প্রথমটা দিতে বলছে পর্যায় সারণী ধাতুগুলিকে বাম দিকে রাখা হয়। আমরা যদি একটা পর্যায় সারণী দেখি তাহলে দেখতে পাবো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোকে কোন দিকে রাখা হয়েছে? অবভিয়াসলি বাম দিকে রাখা হয়েছে। এটা তো বাম দিক। আর ডান দিকে কাদের রাখা হয়েছে? ডান দিকে দেখো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, মানে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মানে তোমার হচ্ছে ফ্লোরিন, এদেরকে রাখা হয়েছে। হাইড্রোজেন কেবলমাত্র একটাই অধাতু,
যাকে বাম দিকে রাখা হয়েছে, ওকে বাদ দাও। বাকিদের দেখো ম্যাক্সিমামটা কিন্তু ডান দিকে, সমস্ত ধাতুগুলো ডান দিকে রাখা হয়েছে, সমস্ত ধাতুগুলো ডান দিকে রাখা হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে বলেছে পর্যায় সারণীতে ধাতুগুলোকে বাম দিকে রাখা হয়, এটা কি ঠিক? উত্তর হচ্ছে ইয়েস, এটা ঠিক। ধাতুগুলো ইলেকট্রোপজিটিভ দেখে নি, মনে করো সোডিয়াম, সোডিয়ামের নাম্বার কত? অ্যাটমিক নাম্বার 11। তাহলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার যদি 11 হয়, 2, 8 এবং 1, দেখো একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আর একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে? সেটা পজিটিভ হবে, অর্থাৎ Na+ তৈরি হবে। আবার ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 12। তাহলে 2, 8, 2, তো কি করছে? দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, তার মানে Mg2+ হবে। তাহলে এইভাবে প্লাস হয়, তার মানে এটা ইলেকট্রোপজিটিভও হয় আর এটা ইলেকট্রন হারাও, কারণ ইলেকট্রন হারালেই কিন্তু ইলেকট্রোপজিটিভ হবে। কিন্তু ভাই ধাতু অম্লীয় অক্সাইড কোথায় গঠন করে? ধাতু তো ক্ষারকীয় অক্সাইড গঠন করে। ধাতু উত্তর হচ্ছে ক্ষারকীয় অক্সাইড গঠন করে। কিন্তু আম্লিক অক্সাইড কে গঠন করবে? না, অধাতু। মনে রাখবে, অধাতু হচ্ছে কিন্তু আম্লিক অক্সাইড গঠন করবে, আর ক্ষারকীয় অক্সাইড কে গঠন করবে? ক্ষারকীয় অক্সাইড গঠন করবে কিন্তু ধাতু। বোঝা গেল? ক্ষারকীয় অক্সাইড ধাতু গঠন করবে আর আম্লিক অক্সাইড গঠন করবে কিন্তু অধাতু। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? ইচ এন্ড এভরিওয়ান? ওকে। সিরিজের সংমিশ্রণে 6 ওহম এবং 4 ওহমের দুটি প্রতিরোধক বা দুটি রোধক একটি 12 ভোল্ট ব্যাটারির সাথে সার্কেলের বা সার্কিটের করে দাও, সার্কিটের কার্যকর কারেন্ট। তাহলে আমাকে দিয়েছে কি দেখো, সিরিজের, তাহলে দুটো সিরিজে কানেক্টেড রয়েছে এবং পরে একটা 12 ভোল্টের ব্যাটারি আমার এখানে রয়েছে, একটা মনে করো 6 ওহম আর একটা মনে করো 4 ওহম কানেক্টেড রয়েছে। তাহলে টোটাল যে রেজিস্ট্যান্স আমরা বের করবো, টোটাল রোধ, টোটাল রোধ কত হবে? টোটাল রোধ না, টোটাল রোধ হবে 6 + 4 অর্থাৎ 10 ওহম। 10 ওহম হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স। তো 10 ওহম যদি আমার টোটাল রেজিস্ট্যান্স হয় আর ভোল্টেজ রয়েছে কত? 12 ভোল্ট, তাহলে কার্যকর কারেন্ট কি হবে? I ইকুয়াল টু কি হবে? না, V/R। তাহলে V কত? 12 আর এটা কত? 10, অর্থাৎ কত হবে? কাটাকুটি করার দরকার নেই, 1.2 অ্যাম্পিয়ার আমরা দেখতেই পাচ্ছি, কারণ 10 দিয়ে ভাগ করলে কাটাকাটির দরকার নেই। 1. অপশন নাম্বার 4 উইল বি রাইট অ্যান্সার। এই ধরনের প্রশ্ন তোমাদের যেখানেই যাও না কেন, এলপি তেও এসেছে, আগামী দিনে গ্রুপ ডি তেও আসবে, টেকনিশিয়ান সামনে রয়েছে, টেকনিশিয়ানও আসতে পারে, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলো, তারা ঝিকমিক করে, দেখো তারা বহু উপরে রয়েছে, এবার সেখান থেকে অনেকগুলো বায়ুর ঘনত্ব পার করে 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 আসছে। তাহলে বায়ুর কখনো উচ্চ ঘনত্ব রয়েছে, কখনো নিম্ন ঘনত্ব রয়েছে। তাহলে এই উচ্চ ঘনত্ব এবং নিম্ন ঘনত্বের ফলে কি হবে? না, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ ঘটবে। বায়ুমণ্ডলের প্রতিসরণ, বিক্ষিপ্তন কিন্তু ঘটবে না, টিন্ডাল প্রভাব হবে না, আকাশের রং ক্রমাগত হয় না। কি করে? প্রতিসরণ সূচকের ক্রমাগত পরিবর্তন ঘটে বায়ুর ঘনত্বের পরিবর্তন, অর্থাৎ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব, বারবার বারবার ঘনত্বের চেঞ্জ হয়। আর ঘনত্বের যত চেঞ্জ হবে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ তত চেঞ্জ হবে। আর যেহেতু ঘনত্বের সাথে সাথে বায়ুমণ্ডলের প্রতিসরণটা ইন্টারকানেক্টেড, তাই ঘনত্বের চেঞ্জ হলে, বায়ুমণ্ডলের প্রতিসরণের চেঞ্জ হলে কি হবে? না, আমরা মনে রাখবো যে ওইটা কিন্তু তারা যে ঝিকমিকটা, সেই ঝিকমিকটা আমরা লক্ষ্য করি। ক্লিয়ার হয়েছে? দিস ইজ ইউর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি চিত্রে বিবর্ধন হচ্ছে -1.5, তাহলে -1.5 তাহলে কি দিয়েছে? ম্যাগনিফিকেশন। আমি তোমাদের যখনই আলোর অঙ্ক করাই তখনই একটা জিনিস আইডেন্টিফাই করতে বলি, যেটা কোন ধরনের আয়না, কোন ধরনের আয়না। এবার একটা জিনিস আমাকে বুঝিয়ে বলো, যে একটা চিত্রে বিবর্ধন -1.5 দিয়েছে, তাহলে যদি -1.5 দেয়, আমি দেখেই বলে দিতে পারি যে এটা একটা অবতল আয়না। কেন অবতল আয়না স্যার? কারণ এই কারণে অবতল আয়না, যে অবতল আয়নায় কেবলমাত্র ম্যাগনিফিকেশন -1.5 হতে পারে, উত্তল আয়নায় কখনোই ম্যাগনিফিকেশন -1.5 হতে পারে। কারণ ম্যাগনিফিকেশন -1.5 মানে কত? কি? ওটা একটা সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব উত্তল আয়নায় গঠন হয় না, উত্তল আয়না অলওয়েজ অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। তো সৎ প্রতিবিম্ব দেখেই বুঝবো এটা অবতল আয়না। তাহলে এই যে -1.5, -1.5 দেখে আমি বুঝতে পারবো এটা সৎ প্রতিবিম্ব গঠন হয়। ক্লিয়ার? এবার আমাকে যেটা করতে হবে, দেখো চিত্রে বিবর্ধন কত পেয়েছি? -1.5। তাহলে দেখো আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে -v/u is equal to height of image divided by height of object is equal to m। তাহলে m কত দিয়েছে ভাই সাহেব? m দিয়েছে আমার -1.5। তাহলে করি। আচ্ছা, এবার দেখো ইউটা কত পাচ্ছি? আমি ইউটা পাচ্ছি দেখো 30, ইউটা পাচ্ছি 30, তার মানে ইউ ইকুয়াল টু -30 বসাতে হবে। তাহলে ইউ এর জায়গায় -30 বসাতে, -v/-30, মাইনাস মাইনাস কেটে গেল, ইকুয়াল টু কত পাচ্ছি? -1.5। তাহলে ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু হবে -1.5 ইন্টু 30, অর্থাৎ 15×3 = 45 সেন্টিমিটার। এই যে 45 সেন্টিমিটারের যে প্রতিবিম্বটা গঠিত হবে, সেটা কোথায় হবে? আয়নার পেছনে না সামনে? আয়নার পেছনে না সামনে? কারণ দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি আয়নার পেছনের সামনে। ভালো করে বুঝবে যে এই যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, এটা মাইনাস নাকি প্লাস? অবশ্যই স্যার মাইনাস। আর মাইনাস মানে কি?
মাইনাস মানে সৎ প্রতিবিম্ব, আর এখানেও তো -1.5 দেখে আমরা সৎ প্রতিবিম্ব বলে দিয়েছি। সৎ প্রতিবিম্ব গঠিত। সৎ প্রতিবিম্ব বস্তুর থেকে বড় না ছোট? তুমি উত্তর দেবে স্যার বস্তুর তুলনায় বড়, কারণ এই যে 1.5 m ইজ গ্রেটার দেন 1, মানে মড ভ্যালু নেবে সবসময়, মাইনাসটাকে ধরবে না। 1.5 মানে গ্রেটার দেন 1, বস্তুর তুলনায় বড় প্রতিবিম্ব গঠিত হয়েছে, বড়। আর অবশিষ্ট না সমশীর্ষ? অবশ্যই অবশিষ্ট। কেন? কারণ যেহেতু এটা সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব অলওয়েজ অবশিষ্ট হবে, অর্থাৎ সৎ প্রতিবিম্ব অবতল দর্পণে সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে, যেহেতু অবতল দর্পণে সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে সৎ প্রতিবিম্ব অলওয়েজ এখানটা হবে, অলওয়েজ কি হবে? অবশিষ্ট সৎ প্রতিবিম্ব, এবং আমাদের দর্পণের সামনের দিকে হবে। এটা তো দর্পণের সামনের দিক, এটা কি কি দর্পণ? অবতল দর্পণ। অবতল দর্পণের সামনের দিকেই কিন্তু তার প্রতিবিম্বটা গঠিত হবে যদি সৎ প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে কি হবে? আয়নার সামনে 45 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? প্রত্যেকটা জিনিস আমি এইটা যারা বুঝে যাবে না তারা অঙ্ক এরকম করে করতে পারবে, যারা বুঝতে পারবে না ভাই তোমাকে তাহলে একটা সত্যি কথা বলে দিচ্ছি, তোমাকে আলোর পুরো একটা বিরাট একটা ক্লাস করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন যারা এটা বুঝতে পারছো না থেমে যাও, ফান্ডামেন্টাল ক্লিয়ার করো, তারপরে এটা বুঝতে আসবে। যারা বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্নে চলো। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি মেন্ডেলের পয়সনটা আবিষ্কৃত হয় না? একটা তোমাদের ডিসক্লেইমার দিয়ে দিই, তোমাদের কিন্তু যেই এক্সামেও পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন আসছে না, পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু কোশ্চেন আসছে না, তাই পিরিয়ডিক টেবিলটা রাখার কোনো মানে হয় না। কিন্তু তবুও যেহেতু প্রিভিয়াস ইয়ার্সে আছে আর একটা প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, তাই আমি প্রিভিয়াস ইয়ার্সে করাচ্ছি। মনে রাখবে পিরিয়ডিক টেবিল, 5 কিংডম ক্লাসিফিকেশন এবং 5 কিংডম ক্লাসিফিকেশন এবং এবং তোমাদের জেনারেটর, জেনারেটর মোটর এবং হচ্ছে ইভলিউশন, এই চ্যাপ্টার গুলো কিন্তু নেই। তো বেসিক কয়েকটা চ্যাপ্টার থেকেই তোমাদের প্রশ্ন আসবে, এটুকু আমি বলে দিচ্ছি। তো কোনটা আবিষ্কৃত হয়নি তবুও তোমরা জাস্ট একটু টাচ করে যাবে, যাতে একদম সিম্পল একটা প্রশ্ন হলে তুমি পারলে না তো বাজে দেখায়। তো সেক্ষেত্রে আমরা বলে দেব যে কোনটা আবিষ্কৃত হয়নি, দ্যাট ইজ নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস কিন্তু আবিষ্কৃত হয়নি। ওকে, চলো নেক্সট। একটি বাল্বের শক্তি হচ্ছে 40 ওয়াট। শক্তি মানে কি? পাওয়ার। পি ইকুয়াল টু কি হচ্ছে? 40 ওয়াট। তারপর 100 সেকেন্ডে এটি দ্বারা ব্যবহৃত এসআই ইউনিটের শক্তি হচ্ছে। টাইম কত? 100 সেকেন্ড। ওকে, খুব ভালো একটা অঙ্ক, কিন্তু তোমাদের হুট করে মাথায় আসবে না যেটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো। দেখো এইচ ইকুয়াল টু আমরা কি জানি? যে পরিমাণ শক্তি, এইচ মানে কি? হিট এনার্জি মানে শক্তি, এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। আচ্ছা, এই ফর্মুলায় পি টাকে কি করে বসাবো স্যার? আচ্ছা, পি এর ফর্মুলা কি জানি? সবসময় বলেছি ফর্মুলাকে কনভার্ট করতে শিখবে। যত তোমার মাথায় ফর্মুলা থাকবে, তত তুমি ফর্মুলাকে কনভার্ট করতে শিখবে, তত তাড়াতাড়ি তুমি উত্তরের দিকে পৌঁছাবে। ঠিক আছে, ফর্মুলায় কনভার্ট করো। পি ইকুয়াল টু কি হয়? ভি ইন্টু আই। আবার ভি ইকুয়াল টু কি হয়? আই আর। তাহলে আমি ভি এর বদলে আই আর ইন্টু আই বসালে কি হচ্ছে? পি ইকুয়াল টু আই স্কোয়ার আর হচ্ছে। অর্থাৎ আই স্কোয়ার এর বদলে আমি পি, আর টি এর বদলে টি, তাহলে পি ইন্টু টি। পি কত? 40 ওয়াট। টি কত? 100 সেকেন্ড। তাহলে 40 ইন্টু 100, তাহলে 4000। 4000 জুল উইল বি রাইট অ্যান্সার। দেখো ছোট্ট একটা চিন্দিসি অঙ্ক, কিন্তু তোমাকে কনসেপ্টটা মনে রাখতে হবে। কনসেপ্ট যদি মনে রাখো তবেই তোমার এই অঙ্কটা কুড়ি মেরে করে ফেলতে পারবে, আদারওয়াইজ কোনোভাবে পসিবল নয় না। মানে বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন চলো। মানুষের রেচনের সঠিক ক্রম কি হবে? দেখতেই পাচ্ছ প্রথমে কি হবে না, একদম প্রথমে যেটা হবে কিডনি। তাহলে কিডনি থেকে কোথায় আছে? ইউরেটার। ইউরেটার শব্দের অর্থ হচ্ছে গোবিনী, গোবিনী। তারপরে কোথায় আছে? ব্লেডার মানে মূত্রাশয়। কিডনি, মূত্রাশয়, এবং তারপর হচ্ছে ইউরেথ্রা, এটা মূত্রনালী। ইংলিশ নামগুলো একটু মনে রেখে দাও বাবা, কারণ ইংলিশ নামগুলো মনে রাখলে অনেক সময় কি হয়, এটাকে ডাইরেক্ট ইংলিশে করে দিয়ে দেয়, তখন কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তাহলে কিডনি, গোবিনী, মূত্রাশয়, মূত্রনালী, দিস ইজ ইউর রাইট অ্যান্সার, অপশন নাম্বার 4। বোঝানোর কিছু নেই, চলো পরবর্তী প্রশ্ন। নেক্সট, উদ্ভিদের কোষে কোষ প্রাচীর থাকে কেন? উদ্ভিদের কোষ, দেখো উদ্ভিদের যে কোষ হয়, এই কোষের বাইরে, প্লাজমা মেমব্রেনের বাইরে একটা কোষ প্রাচীর থাকে। তো এই যে কোষ প্রাচীরটা কি করে? এই কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষকে দৃঢ়তা প্রদান করে। তাদের কোষের ঝিল্লি নেই, এটা ভুল, কারণ তাদের কোষের ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন সেটা তো অবশ্যই রয়েছে। কোষ প্রাচীরের মধ্যেই তো ঝিল্লি রয়েছে, তার মানে এটা কি সঠিক উত্তর হবে? এটা সঠিক উত্তর হবে না। এগুলি সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় একদম নয়, কারণ কি অলরেডি আমরা জানি যে কোষ প্রাচীর যেটা রয়েছে না, এই কোষ প্রাচীরটা কিন্তু ডেড, মৃত। তাহলে মৃত কি করে, মৃত সেল কি করে সালোক সংশ্লেষ করবে? করতে পারবে না, এটা ভুল। তারা জীবন্ত প্রাণী না, তারা জীবন্ত নয়, তারা মৃত, মানে জীবন্ত সেল নয়, মৃত। ও আচ্ছা, এটা বলেছে যে জীবন্ত মানে উদ্ভিদটাকে জীবন্ত বলেছে, হ্যাঁ সেটা জীবন্ত প্রাণী, সেটা তো হবেই না। জীবন্ত বলে যে কোষ প্রাচীর থাকবে এমনটা নয়, আর কোষ প্রাচীর ইটসেলফ মৃত। তারা বিভিন্ন পরিবেশগত কারণ থেকে উদ্ভিদ কোষকে রক্ষা করে, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। অর্থাৎ উদ্ভিদ যে সেলটা,
সেই সেলটাকে দৃঢ়তা প্রদান করে, কারণ তারা রুক্ষ শুষ্ক পরিবেশে তো থাকে, ফলে সেই পরিবেশ থেকে বাঁচতে গেলে তাদেরকে একটা বিরাট ভাবে কিন্তু নিজেকে সার্ভাইভ করতে হবে। আর সেই সার্ভাইভালের জন্য বিভিন্ন পরিবেশগত কারণ থেকে রক্ষা করার জন্য তাদের কি করতে হবে, তাদেরকে কিন্তু এই যে সেল ওয়ালটা, সেই সেল ওয়ালটা তাদের লাগবে। তাহলে সঠিক উত্তর হবে তারা বিভিন্ন পরিবেশগত কারণ থেকে উদ্ভিদ কোষকে রক্ষা করে। দিস ইজ ইওর রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার করতে পেরেছি আমি? পরবর্তী প্রশ্নে, এটা তো বললাম। বেকিং সোডা সাধারণত ব্যবহার করে, দেখো বেকিং সোডা দিয়ে একটু আগে একটা প্রশ্ন হলো সোডিয়াম বাইকার্বন, যেটা NaHCO3 বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আবার একটা প্রশ্ন আছে সোডিয়াম বাইকার্বনেট, আমি বলে দিচ্ছি লিখে নাও তোমরা প্রত্যেকটা জায়গায়, যেগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। ব্লিচিং পাউডার প্রস্তুতি এবং ব্যবহার, ব্লিচিং পাউডার। প্লাস্টার অফ প্যারিস প্রস্তুতি এবং ব্যবহার, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। 3 নম্বর হচ্ছে কাপড় কাঁচা সোডা, একদম মিলিয়ে নেবে, কাপড় কাঁচা সোডা যেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এই যে বেকিং পাউডার, বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু আলাদা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা পরীক্ষায় একটা হলেও প্রশ্ন দেখতে পাবেই, ইচ এন্ড এভরিওয়ান। প্রস্তুতি এবং ব্যবহার এবং এদের সঙ্গে জড়িত যে রিয়াকশন গুলো। বেকিং সোডা কিসে ব্যবহার করা হয়? হয় না বলেছে, হয় না বলেছে জীবাণুনাশক হিসাবে, বেকিং পাউডার হিসাবে, অ্যান্টাসিড হিসাবে, অগ্নি নির্বাপকের মধ্যে। দেখো অগ্নি নির্বাপকের মধ্যে ব্যবহার করা হয়, অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়, বেকিং পাউডার হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় না। দিস ইজ ইওর রাইট অ্যান্সার। দেখে নাও। দেখো আমরা যদি বলি যে বেকিং পাউডার প্রস্তুতিতে ব্যবহার করা হয়, যা হলো খাবার সোডা, অর্থাৎ খাবার সোডার সঙ্গে তুমি যদি টার্টারিক অ্যাসিড মেশাও, পরীক্ষা প্রশ্ন আসবে খাবার সোডার সঙ্গে বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের সাথে তুমি যদি টার্টারিক অ্যাসিড মেশাও, তাহলে সেটা কি হবে না বেকিং পাউডার বলবো আমি তোমাকে। বেকিং পাউডারটা কে কে ব্যবহার করা হয়? কি করে না, বিক্রিয়া উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, এই বিক্রিয়া যেটা হয় NaCO3 CO2 এবং H2O, এই CO2 H2O টা কি করে পাউরুটিকে কেককে নরম এবং স্পঞ্জি করে তোলে, ফুলিয়ে তোলে। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অ্যান্টাসিড ও অম্লনাশকের একটি উপাদান, এক্ষুনি হলো। ক্ষারকীয় ধর্মের ফলে পাকস্থলীতে অতিরিক্ত অম্লকে প্রশমিত করে, অগ্নি নির্বাপকে সাহায্য করে, বেকিং পাউডার প্রস্তুতিতে সাহায্য করে, কিন্তু ভাই জীবাণুনাশক হিসেবে কাজ করে না। তাই দিস ইজ ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তাহলে একবার ক্লিয়ার বলে কমেন্ট করে দেবে। নেক্সট, প্রদত্ত বিক্রিয়ায় কোনটি বিজারণ হয়? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, একদম ইজি প্রশ্ন, একটা হোমওয়ার্ক দিলাম, প্রত্যেকে 14 নম্বর এবং হোমওয়ার্ক বলে অ্যান্সারটা কমেন্ট করবে। নেক্সট, সরীসৃপ গুলিতে দেখো, সরীসৃপ গুলিতে সন্তানদের লিঙ্গ তাপমাত্রাটা নির্ধারিত। আমরা জানি বিভিন্ন যে সরীসৃপ রয়েছে তার যে মানে তাপমাত্রা দ্বারা তাদের লিঙ্গ নির্ধারিত। যেমন আমাদের যে বাচ্চাদের, যে মানুষের বাচ্চাদের যে লিঙ্গ নির্ধারণ, সেটা ক্রোমোজোম দ্বারা হয়। XX এবং XY, এখান থেকে একটা X আর এখান থেকে একটা X গেলে XX মানে মহিলা বা কন্যা সন্তান, আর এখান থেকে X আর এখান থেকে XY গেলে কি হবে? পুত্র সন্তান। পুত্র সন্তান আর কন্যা সন্তান, এটা হচ্ছে মহিলা মনে করো, এটা মনে, ঠিক আছে। কিন্তু এখানে কি হবে, ডিম্বাণু রাখা হয়, যেখানে তাদের ডিম্বাণু রাখা হয় না, ডিম্বাণু রাখা হয় হবে না, নিষিক্ত ডিম রাখা হয়। যে নিষিক্ত ডিমটা তারা যে জায়গাটা রাখবে, সেই জায়গার টেম্পারেচারের উপর তার লিঙ্গটা নির্ধারিত। টেম্পারেচার বেশি হলে সেটা মেল হবে, টেম্পারেচার কম হলে সেটা ফিমেল হবে, ঠিক আছে। অর্থাৎ সরীসৃপ গুলো যে জায়গায় তাদের সন্তান, আর অনিষিক্ত ডিম থেকে তো মানে বাচ্চাই হবে না, এটা তো কখনোই হবে না। শুক্রাণু না, শুক্রাণু ডিম্বাণুর ব্যাপারটা না, নিষিক্ত ডিম রাখা হবে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলন হয়ে গেছে, নিষিক্ত ডিম সেখানে রাখা হবে। সেখান থেকে কিন্তু তাপমাত্রা দ্বারা তাদের যে মেল এবং ফিমেল, সেই মেল এবং ফিমেল এটা হবে। খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চুম্বক ক্ষেত্র রেখা একটি বার চুম্বকের ভিতরে প্রদর্শিত হয়। দেখো একটা যে বার চুম্বক, এটা মনে রাখবে, এই বার চুম্বকের মনে করো এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে আমরা বাইরের দিকে কি জানি না, বাইরের দিকে চুম্বক ক্ষেত্র রেখাগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, অর্থাৎ এদিক থেকে বেরোয়, ছেদ করবে না কিন্তু, আর এদিকে সবসময় ঢুকবে। এই তীর চিহ্নটা ফলো করবে সবসময়, এদিক থেকে বেরোবে আর এদিকে ঢুকবে, ঠিক আছে। কিন্তু কি হয়, যখন আমরা ভেতরের দিকে বলবো তখন কিন্তু সাউথ থেকে নর্থের দিকে যাবে, অর্থাৎ এইভাবে যাবে। তাহলে এইভাবে আসে, এই যে দিকটা দেখতে পাচ্ছ, এইভাবে এসে ভেতর দিকে গিয়ে আবার এইভাবে আসে, এটা চক্রাকার পথ। তো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন। তাহলে কি হবে না, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, ইয়েস, তাহলে প্রদর্শিত কোথায় হবে? ভেতরে যদি বলা হয় বারচুম্বকের ভেতরে, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু হয়ে যাবে তোমাদের সঠিক। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, ইচ এন্ড এভরিওয়ান? নেক্সট, দেখানো হয়েছে। আচ্ছা, 5 কার্বন পরমাণু যুক্ত পেন্টান্যাল, দেখো পেন্টান্যাল, পেন্টান্যাল এইটা রয়েছে তো। চলো অ্যালকিন, অ্যালকিন হবে কি পেন্টেন, পেন্টান্যাল, তাহলে অ্যালকিন নিশ্চয়ই হবে না।
কিটোন, কিটোন হলে কি হতো, পেন্টানোন হতো, কি হতো, পেন্টানোন, অর্থাৎ সিও যুক্ত হতো। তাহলে এখানে তো পেন্টানেল রয়েছে, এটাও হবে না, এটাও হবে না। অ্যালকোহল থাকলে কি হতো, অল হতো, অর্থাৎ পেন্টানল হতো, পেন্টানল হতো, কিন্তু এখানে তো ন্যাল বা ন্যাল রয়েছে, তাহলে এটাও হবে না, অ্যালকোহলও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে, অ্যালডিহাইড, সিএইচও। এবং যদি জিজ্ঞাসা করে তোমাকে এখানে কোন বন্ডটা যুক্ত রয়েছে, তুমি বলবে স্যার সিএইচও বন্ড, যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে পেন্টানেল, পেন্টানেল, অ্যাল কথাটা যুক্ত থাকবে। ওকে, তো অ্যালডিহাইড উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, আরো প্রত্যেকটা বলে দিই যাতে তোমাদের পরীক্ষালে তোমরা বুঝতে পারো। চলো দেখো, এখানে হ্যালো অ্যালকেন রয়েছে, হ্যালো অ্যালকেন মানে ক্লোরো, ব্রোমো ইত্যাদি, তাহলে সেখানে ক্লোরোপ্রোপেন, ব্রোমোপ্রোপেন এই ধরনের বলতে পারবো। অ্যালকোহল, অ্যালকোহল থাকলে কি হবে, অল প্রত্যয় যুক্ত হবে, অ্যালকোহল থাকলে কি হবে, অল প্রত্যয় যুক্ত হবে, অর্থাৎ প্রোপানল, দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্স্যাক্টলি এখানে রয়েছে। আর প্রোপানেল থাকলে কি হবে, এই যে অ্যালডিহাইড, দেখতে পাচ্ছ এখান থেকে কমন দিয়েছে সিএইচও বন্ড, সিএইচও, এই যে সিএইচও বন্ডটা যুক্ত রয়েছে, বুঝতে পেরেছো? আর অল থাকলে কি হবে, ওএইচ বন্ডটা, এই যে ওএইচ বন্ডটা যুক্ত রয়েছে। কিটোন, ওন, এই যে ওনটাই মাঝখানে থাকবে, অর্থাৎ সি ও, এখানে আর আর এখানে আর, ঠিক আছে, প্রোপানোন হতো। কার্বক্সিলিক অ্যাসিড, সিএইচও, এই যে সিএইচও টা যুক্ত রয়েছে। প্রোপানোইক অ্যাসিড, অর্থাৎ প্রত্যয়টা কি, ওইক অ্যাসিড, প্রত্যয়টা কি, ওন। অ্যালকিন, ইন, ইএনই, ইন ইএনই থাকবে, ইএনই টার্মটা কিন্তু খেয়াল করবে অনেকে, অ্যালকাইন আর অ্যালকিন, অ্যালকেনের মধ্যে গুলিয়ে যাও। অ্যালকেন থাকবে, ইংলিশটা দেখে নেবে এএনই, আর কিন থাকলে ইএনই, তখন কি হবে, প্রোপিন হবে, প্রোপিন। এখানে তো প্রোপানেল দিয়েছে, তো প্রোপেন 1 এল। আর অ্যালকাইন থাকলে ওয়াইএনই যুক্ত হবে, ওয়াইএনই বা আইন, তাহলে এই যে দেখো ট্রিপল বন্ড থাকছে, এখানে ডবল বন্ড থাকছে, তাহলে প্রোপাইন হবে। প্রত্যেকটা বুঝিয়ে দিলাম, এখান থেকে 100% প্রশ্ন আসবে, এবং এলপি তে এসেছে, তোমাদের টেকনিশিয়ানও আসবে, তোমাদের আদার্স যে এক্সাম গুলো রয়েছে গ্রুপ ডি তে তো আসবেই। চলো নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে এই চিহ্নগুলো চিহ্নিত করতে হবে। চিহ্নগুলো বোঝা যাচ্ছে না, এখানে একটা দিয়েছে, এই যে এ, এটা কি হয়, আচ্ছা একটা মনে করো গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস কোনটাকে বলি, গ্লোমেরুলাস বলি এর মাঝখানের যে অংশটা, এই যে এখানে যে অংশটা থাকে এটাকে আমরা গ্লোমেরুলাস বলি, একই না? তো এইটাকে আমরা কি বলি, গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের যেখানে ঢুকছে গ্লোমেরুলাস দিয়ে ব্লাডটা, এই ঢোকার অংশটার নাম কি, ধমনী দিয়ে ঢোকে, তার মানে রেনাল ধমনী। রেনাল শিরা রয়েছে 3 নম্বর অপশনটা, 4 নম্বর অপশন দুটো কেটে দিলাম, রেনাল ধমনী ঢুকছে, তার মানে এটা তো এইটাকে দিয়ে ডিনোট করা হচ্ছে, এইটাতে রেনাল ধমনী। আচ্ছা বিটা ডিনোট করেছে এই যে মাঝখানের অংশটা, অর্থাৎ এটা যদি আরো ভালোভাবে আঁকি, বিটা করেছে এইটাকে, তার মানে এটা কি, গ্লোমেরুলাস। তাহলে এটা হচ্ছে গ্লোমেরুলাস, অপশন 2 উইল বি রাইট অ্যান্সার, গ্লোমেরুলাস। আর বাকিগুলো দেখে নিই চলো। টিটা কি হবে, বমেন্স এর ক্যাপসুলটা, বমেন্স এর ক্যাপসুল হচ্ছে এইটা, পরে যে ক্যাপসুলের মতো অংশটা, এটা হচ্ছে বমেন্স এর ক্যাপসুল, দেখো এইটা। ডিটা কি হবে, ডিটা যেটা বেরোচ্ছে এইভাবে, এইভাবে যেটা বেরোয় এখান দিয়ে, এখান দিয়ে এটা বেরোচ্ছে, এটা কি হয়, রেনাল শিরা হয়, একদম ঠিক। দেখো আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো যেটা এই যে বেরোচ্ছে, এটাকে উপর দিয়ে বার করেছিল যে বৃক্কীয় শিরা, গ্লোমেরুলাস। আর বমেন্স ক্যাপসুল কিন্তু বাইরের অংশটা, বাইরেরটা বমেন্স ক্যাপসুল, আর ভেতরের এই যে অংশটা গ্লোমেরুলাস। অর্থাৎ এইরকম যদি আমি আঁকি, তাহলে এইখানে যে এইরকম কোঁচকানো কোঁচকানো অংশ থাকবে, এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে। আর এইটা হচ্ছে বমেন্স ক্যাপসুল, বোঝা গেছে, বমেন্স ক্যাপসুল। এইখান দিয়ে রক্তটা এন্ট্রি করছে, এইখান দিয়ে এসে এইভাবে এইভাবে জালকের আকারে রয়েছে, আর যেটা বেরোবে, এটা লাস্টে যেটা বেরোচ্ছে, এই যে বৃক্কীয় শিরা, বুঝেছো, আর রেনাল শিরা বলতে পারো। নিচের কোনটি নিউট্রালাইজেশন বিক্রিয়ায় উৎপন্ন, এটা তো ভেরি ইজি। তো নিউট্রালাইজেশন বিক্রিয়া কি কি হয়, নিউট্রালাইজেশন বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে অ্যাসিড এবং বেস, মনে করো HCl প্লাস NaOH, তাহলে কি উৎপন্ন হবে, NaCl প্লাস H2 উৎপন্ন হবে। তো দিস ইজ, এটা কি, এটা একটা লবণ, একটা লবণ এবং এটা জল, তাহলে কি হয়, অ্যাসিড এবং বেসের রিঅ্যাকশনে লবণ এবং জল উৎপন্ন, যেটাকে বলা হচ্ছে নিউট্রালাইজেশন। কেন, কারণ অ্যাসিড বেসটাকে নিউট্রালাইজ করছে, বেসটা অ্যাসিডকে নিউট্রালাইজ করছে, তাই একে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলে। পরবর্তী প্রশ্ন। তো এই ছিল 19টা প্রশ্ন, কারণ বাকি প্রশ্নগুলো ওখানে ছিল না। অনেক সময় কি হয়, আমরা 25টা প্রশ্নের মধ্যে বাকিগুলো এদিক ওদিক থেকে মিশে দেয়, তাই 19টা, 20টা, 22টা, 23টা, যেরকম যে শিফটে প্রশ্ন পাই সেরকম গুলো এখানে এন্ট্রি করি, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। তো একটাই কথা বলবো, আমার পেইড ব্যাচে এতদিন পর্যন্ত যারা জয়েন হয়েছে, যে যেই এক্সাম এখন চলছে বা টেকনিশিয়ান এক্সাম যখন শেষ হবে, তখন বুঝতে পারবে যে সোমনাথ স্যারের সায়েন্স ব্যাচ কি জিনিস, কি রয়েছে ওখানটার মধ্যে, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সাকসেসফুল বানিয়ে দেওয়ার জন্য একটা মজবুত রাস্তা তৈরি করে। বাংলায়
খুব সহজ ভাবে, সরল ভাবে, সুন্দর ভাবে এনসিইআরটি বই ধরে ধরে, লাইন ধরে ধরে বোঝানো, যেগুলো বিগত বছরেও প্রশ্নে এসছে, আবারও প্রশ্নে আসতে চলেছে, তার জন্য এই ব্যাচ। নতুন ব্যাচ শুরু হবে 25 থেকে। 25 থেকে নতুন ব্যাচ শুরু হবে। যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও এখনই নিজের সিট বুক করে নিতে পারো, কারণ এখন মাত্র কিন্তু 999 টাকায় ওয়ান টাইম সাবস্ক্রিপশন হচ্ছে। এবার ব্যাচ লঞ্চ হলে হয়তো প্রাইস কিছুটা বেড়ে যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত 999 টাকা প্রাইস রয়েছে। আর যে ব্যাচটা আগে থেকে শুরু হয়েছিল সেটাও আছে। যারা ফুললি রেকর্ডেড ব্যাচে, ভিওডি স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে, এখানেও সেম প্রাইস 999 টাকা, প্রাইস কিন্তু সেম। অর্থাৎ জয়েন হলে সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও, টেকনিশিয়ান স্পেশাল ভিডিও, টেকনিশিয়ান এক্সাম রয়েছে, কিচ্ছু পড়া হয়নি, আসো কয়েকটা অঙ্ক করো, দেখে নাও কি কি স্পেশাল ক্লাসেস তুমি করতে পারবে, জয়েন করো। আবার তোমার যখন টেকনিশিয়ান এক্সাম শেষ হয়ে যাবে, তুমি ওয়ান টাইম সাবস্ক্রিপশন বলেছি 999, তুমি অটোমেটিক্যালি গ্রুপ ডি ব্যাচে অ্যাড হয়ে যেতে পারবে, কোনো প্রবলেম নেই, কোনো ব্যাপার নেই। অল সিলেবাসেস কমপ্লিটেড রয়েছে, প্রত্যেকটা ধরে ধরে বোঝানো রয়েছে। আসলে সোমনাথ স্যারের সঙ্গে দেখা হবে। আমার হাতের থাম্বের নিচে যারা মানুষ হয়েছে, যারা পড়াশোনা করেছে, তারা একটা সময় বাচ্চা থেকে অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ অনেকটা জায়গা তারা পার করে চাকরির জন্য প্রস্তুত হয়েছে। বি প্রিপেয়ার, 100+ যখন সিলেকশন আসবে আমি তোমাদের ধরে ধরে দেখাবো, যখন ফুললি ফাইনাল মেরিট লিস্ট আসবে। ঠিক আছে? পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে তোমরা ফোন বা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।